তপু ফিরে এসেছে, কিন্তু মাংসের শরীরে নয়, বরং একটি জীবন্ত কঙ্কাল হয়ে। জহির রায়হানের ২১-এর গল্প এর সেই ১৯৫২ সালের ভাষা সৈনিক তপু কি কেবল একটি ফিকশন ছিল, নাকি তা ছিল বদ্ধভূমিতে হারিয়ে যাওয়া হাজারো লাশের এক করুণ ফোকাস্ট? ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরের এক অন্ধকার গলিতে যখন জহির রায়হান নিজেই নিখোঁজ হয়ে গেলেন, তখন সেই গল্প যেন এক হাড়হীন করা রিয়ালিটিতে রূপ নিল। তপুর কঙ্কাল কি আমাদের ইতিহাসের এক চাপা পড়া জবানবন্দি? যদি আধুনিক বিজ্ঞান মিলিয়ন বছর আগের ডাইনোসরের ডিএনএ উদ্ধার করতে পারে, তবে কেন আমরা পারছি না মাত্র ৫ দশক আগের শহীদের পরিচয় নিশ্চিত করতে? ওয়াইব অফ ঢাকা আজ আমরা কথা বলবো মাটির নিচে চাপা পড়ে থাকা এক অকাট্য এবং অমীমাংসিত সত্য নিয়ে। চলুন গভীরে যাওয়া যাক। জহির রায়হানের ২১-এর গল্প যেভাবে ১৯৫২ সালের ভাষা সৈনিক তপু একটি জীবন্ত কঙ্কাল হয়ে ফিরে এসে স্বজনদের মনে এক হাড়হীন করা আতঙ্ক ও বিস্ময়ের জন্ম দিয়েছিল, বাস্তব জীবনে সেই গল্পের স্রষ্টার পরিণতি যেন এক ভয়ঙ্কর ফরশ্যাডোইং হিসেবে দেখা দিয়েছে। ১৯৭১ সালের জেনোসাইড এর অকাট্য এভিডেন্স সংগ্রহ করতে গিয়ে এবং নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরে জহির রায়হানের রহস্যময় ডিসঅ্যাপিয়ারেন্স স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনো নর্মাল ঘটনা ছিল না। স্টপ জেনোসাইড এর এই অকুতোভয় ফিল্মমেকার এর অন্তর্ধান আজও অনেক আনসলভড প্রশ্নের জন্ম দেয়। অনেকে মনে করেন, সেই নিধনযজ্ঞের নেপথ্যের অনেক গোপন ইনফরমেশন এবং ট্রুথ তার কাছে ছিল, যা হয়তো কোনো মহলের জন্য থ্রেট হিসেবে দেখা দিয়েছিল। তপুর সেই ভয়ঙ্কর কঙ্কালরূপী প্রত্যাবর্তন যেন আজও আমাদের বদ্ধভূমিগুলোতে সংরক্ষিত স্কেলেটনগুলোর হাহাকারকেই রিপ্রেজেন্ট করে। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এই ম্যাসেকার এর ইন্টারন্যাশনাল রেকগনিশন এবং শহীদের সঠিক সংখ্যা নিয়ে পলিটিক্যাল ও আইডিওলজিক্যাল বিতর্ক আজও বিদ্যমান। সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের মতো বিশ্লেষকরা ৩০ লক্ষ শহীদের সংখ্যা এবং ১ কোটি রিফিউজির অপ্রচলিত ডেটাকে চ্যালেঞ্জ করে একে পলিটিক্যাল মিথ হিসেবে অভিহিত করেছেন। উইলিয়াম ড্রামন্ড এর রিপোর্ট বা পাকিস্তানি বাহিনীর সীমিত মিলিটারি ক্যাপেবিলিটির দোহাই দিয়ে এই নিধনযজ্ঞের ভয়াবহতাকে খাটো করে দেখার একটি টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের বিতর্ক নিরসনের একমাত্র পথ হল আবেগবর্জিত, নিউট্রাল এবং হাইটেক ফরেনসিক ইনভেস্টিগেশন। বিশ্বজুড়ে জেনোসাইড এর বিচারক প্রমাণের জন্য ফরেনসিক সায়েন্স এবং ডিএনএ টেকনোলজি এখন অপরিহার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকস্ট এর সময় ডিএনএ প্রযুক্তি না থাকলেও নাৎসিদের নিজস্ব ডকুমেন্টেশন এবং গ্যাস চেম্বার এর অবশিষ্টাংশ ছিল প্রধান প্রুফ। পরবর্তীতে ৯০-এর দশকে বসনিয়া এবং রুয়ান্ডা গণহত্যার সময় ইন্টারন্যাশনাল কমিশন অন মিসিং পারসনস (আইসিএমপি) ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে হাজার হাজার গণকবর থেকে কঙ্কাল শনাক্ত করে বিপ্লব ঘটায়। আধুনিক ফরেনসিক সায়েন্স এখন এতটাই উন্নত যে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরের হাড় থেকেও যদি ডিএনএ সংগ্রহ করা সম্ভব হয়, তবে মাত্র ৫ দশক আগের শহীদের আইডেন্টিটি ও সংখ্যা বের করা ইম্পসিবল কোনো কাজ নয়। বাংলাদেশে পিবিআই এর মতো এজেন্সিগুলো ফরেনসিক ইনভেস্টিগেশনে অনেক এগিয়ে গেছে। মিরপুর বা রায়েরবাজারের মাস গ্রেভগুলোতে সংরক্ষিত স্কেলেটনগুলো থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে বর্তমানে জীবিত শহীদ পরিবারের সদস্যদের সাথে ম্যাচিং করা সম্ভব। উদাহরণস্বরূপ, শহীদুল্লাহ কায়সারের সন্তান বা অন্যান্য শহীদের বংশধর যারা এখনও বেঁচে আছেন, তাদের ডিএনএ স্যাম্পল ব্যবহারের মাধ্যমে বদ্ধভূমিতে পাওয়া দেহাবশেষগুলোর আইডেন্টিটি নিশ্চিত করা যায়। তবে বাংলাদেশের ক্ষেত্রে ফরেনসিক তদন্তের কিছু সুনির্দিষ্ট চ্যালেঞ্জ রয়েছে। স্বাধীনতার সময়ে ডিএনএ টেকনোলজি উদ্ভাবন হয়নি এবং পরবর্তী সময়ে বাংলাদেশের হিউমেড সয়েল ও বর্ষা মৌসুমে পানির স্তর উপরে উঠে আসায় জৈব নমুনা থেকে ডিএনএ সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এছাড়া গণকবরগুলোর অব্যবস্থাপনা এবং স্কেলেটন স্মাগলিংয়ের একটি সক্রিয় চক্রের কারণে অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স চিরতরে হারিয়ে যাচ্ছে। তাই আলামত পুরোপুরি নষ্ট হওয়ার আগেই দ্রুত তদন্ত সম্পন্ন করে এসব মূল্যবান ফরেনসিক এভিডেন্স সংগ্রহ করা এখন রাষ্ট্রের সর্বোচ্চ প্রায়োরিটি হওয়া উচিত। দীর্ঘ ৫০ বছর পর কঙ্কাল থেকে কার্যকর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বের করা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া হলেও এটি আদালতে অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। এই বিশাল প্রজেক্ট সফল করতে হলে মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স এবং ইউনাইটেড নেশনস এর সক্রিয় পার্টিসিপেশন প্রয়োজন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নিউট্রাল কমিশন গঠন করে এই সার্ভে পরিচালনা করলে এর ফলাফল বিশ্বজুড়ে অকাট্য বলে গণ্য হবে। এটি একদিকে যেমন প্রচলিত অতিরঞ্জনের অভিযোগের অথেন্টিসিটি যাচাই করবে, অন্যদিকে ইন্টারন্যাশনাল কোর্টে পাকিস্তান থেকে গণহত্যার আনুষ্ঠানিক অ্যাপোলজি এবং ন্যায্য কম্পেনসেশন আদায়ের ক্ষেত্রে প্রধান লিগ্যাল বেসিস হিসেবে কাজ করবে।
বর্তমান জিওপলিটিক্সেও এই সত্য উন্মোচনের পক্ষে জোরালো সাপোর্ট তৈরি হচ্ছে। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্প্রতি স্পষ্ট জানিয়েছে যে 1971 সালে পাকিস্তান যে ভয়াবহ ক্রাইম সংঘটিত করেছিল তা আজও তারা অস্বীকার করে চলেছে। অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি বাহিনীর চালানো অ্যাট্রসিটির ব্যাপারে ভারত পুরোপুরি অবগত এবং তারা বাংলাদেশের জাস্টিসের আকাঙ্ক্ষাকে পূর্ণ সাপোর্ট জানিয়েছে। বাংলাদেশ আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বিশাল প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করে বিশ্বে নিজের ক্যাপাবিলিটি প্রমাণ করেছে। এখন সময় এসেছে ইতিহাসের এই অমীমাংসিত সত্যকে ফরেনসিক এভিডেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত করার। এর ফলে একদিকে যেমন দেশবিরোধী অপশক্তির মিসইনফরমেশন বন্ধ হবে, অন্যদিকে রাজনৈতিক কারণে তপুদের মতো লাশের নিখোঁজ হওয়াও চিরতরে বন্ধ হবে। এই বৈজ্ঞানিক সত্য উন্মোচনই হবে ৭১-এর বীর শহীদ এবং জহির রায়হানের মতো অকুতোভয় সন্তানদের প্রতি আমাদের শ্রেষ্ঠ ন্যাশনাল রেসপেক্ট।